ভারতবর্ষে ইন্টেলিজেন্স ব্যুরো বিশেষভাবে যারা ভারতবর্ষের জনজীবনকে অস্থির করে তোলার জন্য যে যে সমস্ত ফাঁদগুলো পেতেছিল তাদের ক্ষেত্রে ইন্টেলিজেন্স ব্যুরো অনেক সাফল্য দেখিয়েছে। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে এক তাদের নিরন্তর পরিশ্রম এবং চেজিং করার ক্ষমতা। একটা কথা রয়েছে যে প্রত্যেকটা ডিটেলকে সঙ্গে নিয়ে চলতে হবে, প্রতিদিন সেটাকে আপডেট করতে হবে। তার কারণ যেখানে গোয়েন্দারা ভাবছেন তার থেকে অনেক বেশি এগিয়ে গিয়ে ভাবছে অনেক সময় জঙ্গি বা সন্ত্রাসবাদীরা। তাই ইন্টেলিজেন্স ফেলিওর যাতে না হয় সে ব্যাপারে আটঘাট বেঁধে তৈরি ছিলেন গোয়েন্দারা। 2010 সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় সে বম প্ল্যান্ট করে কিছু সময় সে নিজে একা হাতে বম ব্লাস্ট করেছে, কিন্তু প্রশাসন, ভারতীয় ইন্টেলিজেন্স সেই খবর পায়নি। কে করছে, কিভাবে করছে কেউ জানতে পারে না। ভারত সরকার সে সময় 3 কোটি টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিল এই ব্যক্তিকে যাতে কোনো রকম সন্ধান পাওয়া যায়, কিন্তু সে এতটাই অধরা ছিল, চোখে ধুলো দিয়ে বারবার করে বেরিয়ে যাচ্ছিল। ছদ্মবেশ ধরতে অসাধারণ দক্ষ ছিল, বেশ কিছু ভাষায় পারদর্শী ছিল। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানে গিয়ে সে আশ্রয় নিচ্ছে এবং একের পর এক পরিকল্পনা করছে। কিছু একটা যে পরিকল্পনা হচ্ছে সে খবর আগাম পেয়েছে, কিন্তু তাকে ধরা কিছুতেই যাচ্ছিল না। এরপর আসবো 13ই ফেব্রুয়ারি 2010 পুনার জার্মান বেকারি ব্লাস্টের ঘটনা। আবারও একটা বড়সড় ধামাকা, বিরাট বড় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় 17 জনের মৃত্যু হয়। 8 বছর পর সেদিন প্রথম জানা যায় বোমটি কে রেখে গিয়েছে। তার কারণ সিসিটিভির ফুটেজে সেই দুষ্কৃতীর চেহারা পাওয়া যায়। জানা যায় তার নাম ইয়াসিন ভাটকাল। তাকে তো চিহ্নিত করা গেল, কিন্তু ধরা যাবে কিভাবে? প্রাথমিক কাজটা ততদিনে গোয়েন্দারা পেরেছেন অনেক কাঠখড় পুড়িয়ে সিসিটিভির ফুটেজকে শনাক্ত করে, কিন্তু অতিক্রান্ত হয়েছে তো আরও 3 বছর। তার কারণ 2008 সাল থেকে সে চোখে ধুলো দিয়ে আসছে। এবার তাকে কিভাবে ধরা যাবে? ভারতের এজেন্সিগুলো তার কোনো কুল কিনারা করতে পারছিল না। বিভিন্ন এজেন্সি এই ইয়াসিন ভাটকালের সন্ধানে ছিল, কিন্তু তথ্যগুলো সলিড কিছু পাচ্ছিল না। 2013-তে বিহারে একটি বম বিস্ফোরণ হয়। বিহারের স্পেশাল অপারেশন গ্রুপ সেই ঘটনার তদন্তে নেমে একজন ব্যক্তিকে সন্দেহ করে যে এই ঘটনার পেছনে থাকলেও থাকতে পারে, কিন্তু সে একজন ডাক্তার। পুলিশ যখন তাকে চিহ্নিত করে তার ক্লিনিকে যায় তাকে ধরতে পারে না। সে ততক্ষণে আবারও পালিয়ে গিয়েছে। সে ব্যক্তিও আর কেউ নয়, ইয়াসিন ভাটকাল। ইয়াসিন ভাটকাল তখন এক দুঃস্বপ্নের নাম হয়ে উঠছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। চেহারার ছবি তার কাছে এসেছে, কিন্তু মুহূর্তের মধ্যে সে বুঝতে পারে কিছু একটা ঘটছে। তার এতটাই অনুমান ক্ষমতা ছিল যে কারণে বিহারের স্পেশাল অপারেশন গ্রুপ সন্ধান পেয়েও তাদেরও হাত ফসকে বেরিয়ে যায় ইয়াসিন ভাটকাল। আতঙ্কবাদীরা ভারতে আক্রমণ করছে, তারপর নেপালে গিয়ে গা ঢাকা দিচ্ছে। বিহারের স্পেশাল অপারেশন গ্রুপ আশঙ্কা করছিল ইয়াসিন হয়তোবা নেপালে গা ঢাকা দিয়ে রয়েছে, তাই তারা নেপালে তাদের সমস্ত গুপ্তচরদের অ্যাক্টিভ করে দেয়। একদিন স্পেশাল অপারেশন গ্রুপের মিটিং চলছিল। সেই মিটিংয়ে যিনি নেপালের ওই টিমটির দায়িত্ব রয়েছেন তিনিও ছিলেন। হঠাৎ তার কাছে একটি ফোন আসে। তিনি দৌড়ে করিডোরে গিয়ে ফোনটিকে রিসিভ করেন। নেপালের এক অ্যাক্টিভ গুপ্তচরের ফোন। সেই ফোনে বলা হয়, স্যার একটা দারুণ খবর আছে, এমন খবর যা আপনি দীর্ঘদিন ধরে চেজিংয়ে রয়েছেন। অফিসার তাকে উত্তর দেয়, বেশি দেরি করিস না, যা বলার তাড়াতাড়ি বল। তখন সে জানায় যে পোখরালে এক ব্যক্তি রয়েছে। কিছুদিন আগে নেপালে নাকি ইয়াসিনকে দেখতে পাওয়া গিয়েছে। এখন সে পোখরালে রয়েছে এবং দাড়ি গোঁফ রাখছে, কিন্তু তার চোখ সম্পূর্ণ যে ছবি আপনি পাঠিয়েছেন তার সঙ্গে মিলে যাচ্ছে। তিনি পাটনাতে থাকা অফিসারকে বিশ্বাস করিয়েছিলেন যে এই ব্যক্তি ইয়াসিন ভাটকাল। নেপালে যাওয়ার আগে সে যখন পোখরালে কিছুদিন ছিল সে তখন নিজেকে একজন চিকিৎসকের পরিচয় দিয়েছিল। অফিসার তৎক্ষণাৎ তার ব্রেন সচকিত হয়ে ওঠে। চিকিৎসক হিসেবেই তো সে বিহারে দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল, নেপালে গিয়েও তো চিকিৎসক হিসেবেই রয়েছে। এবার শুরু হয় অপারেশনের দ্বিতীয় পর্যায়। নেপালে গিয়ে পৌঁছয় সে গোয়েন্দা টিম। 21শে আগস্ট তারা হোটেলে যায়
স্পেশাল অপারেশন গ্রুপ তাদের সঙ্গে কথা হয়। সবচেয়ে বড় প্রশ্ন তখন ছিল তারা কিভাবে ইয়াসিন ভাটকালের কাছে পৌঁছবেন এবং পৌঁছলেও কিভাবে সুনিশ্চিত করবেন সেই ইয়াসিন ভাটকাল। এত কিছুর পর প্ল্যান যে হলো কিভাবে তাকে ধরা যাবে, আবারও শুরু হলো পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্যে এক বিশেষ ব্যক্তির সন্ধান পাওয়া গেল, যিনি ভারতীয় আর্মিতে চাকরি করেছিলেন এবং চাকরির পর তিনি ধর্ম পরিবর্তন করে আব্দুল্লাহ নাম নিয়ে নেপালে বসবাস করছেন। সেই হবে সেই ব্যক্তি যে ব্যক্তিকে ধরতে পারলেই সমস্ত অপারেশন অনেকটাই সাকসেসফুল করা যাবে। শুরু হলো অপারেশনের দ্বিতীয় পর্যায়। পোখরালে যে ব্যক্তি, তার নাম বাল বাহাদুর থাপা ওরফে আব্দুল্লাহ। তিনি সমস্ত কিছু মুসলমানরা যারা অন্য জায়গা থেকে আসে তাদের খাওয়া থাকার ব্যবস্থা করবে। আব্দুল্লাহ জানতো ইয়াসিন কোথায় রয়েছে। তারা আব্দুল্লাহকে বলেন যে কোথায় নামাজ পড়া হয় বলো তো। সেই উদ্দেশ্যে আব্দুল্লাহ বলে চলুন সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ততদিনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আব্দুল্লাহ ভারতীয় আর্মিতে কাজ করত, পরবর্তী ক্ষেত্রে সে নেপালে নিয়ে এসছে। আসলে আব্দুল্লাহ আর কেউ ছিল না, রয়ের একজন এজেন্ট ছিল। 4 কিলোমিটার চলার পর গাড়িটি একটি জায়গায় দাঁড়িয়ে পড়ে। সেখান থেকে একটি ঘর দেখতে পাওয়া যায়। ঘরটি এমন একটা জায়গায় ছিল যে রাস্তাটি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দেখতে পাওয়া যায়। স্পেশাল অপারেশন গ্রুপের টিম যখন ওই জায়গায় দাঁড়িয়ে ছিল তখন একটি বাইক তাদের দিকে এগিয়ে আসে। বাইকের পেছনে বসে থাকা ব্যক্তিকে দেখে তারা অবাক হয়ে যায়। সে আর কেউ নয়, ভারতের সবচেয়ে কুখ্যাত আতঙ্কবাদী ইয়াসিন ভাটকাল। বাইকটি সামনে দেখতে পাওয়া মাত্রই ওই বাড়িটির মধ্যে চলে যায় ওই দুই ব্যক্তি। এটি যে ভাটকালের আড্ডা ছিল, দুধে গোয়েন্দাদের চোখ তা তৎক্ষণাৎ ধরে ফেলেছিল এবং বাড়িটির বাইরে বিভিন্ন পজিশন থেকে তারা পরপর ছবি নিতে শুরু করে, যাতে তাদের অপারেশন এবারে কোনোভাবে ব্যর্থ না হয়। তার কারণ ইয়াসিন ভাটকালকে ধরতেই হবে, যে একজন কুখ্যাত সন্ত্রাসবাদী একের পর এক আরডিএক্স বিস্ফোরণে বহু নিরীহ ভারতবাসীর প্রাণ কেড়ে নিয়েছে। সেই ইয়াসিন ভাটকাল এবার তাদের রাডারে চলে এসেছে। স্পেশাল অপারেশন গ্রুপ আস্তে আস্তে তৈরি হয় অপারেশনকে একেবারে নিখুঁত জায়গায় পৌঁছে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। স্পেশাল অপারেশন গ্রুপ তখন তৎক্ষণাৎ দিল্লির সাথে যোগাযোগ স্থাপন করে। দিল্লির অফিসাররা তাদেরকে বোঝান এই ব্যক্তি যে সঠিক ইয়াসিন ভাটকাল, শুধু চোখ দেখে কি তা প্রমাণ করা যায়? আমাদের কাছে ওর ভয়েস রেকর্ড আছে। তোমরা বরং এমন একটা কাজ করো, এমনভাবে যাও ছদ্মবেশ নিয়ে, যাতে ইয়াসিন ভাটকালের সাথে কথা বলে তার রেকর্ড আমাদের কাছে পাঠাও। তারপর ম্যাচ করে আমরাই বলে দেব এই ব্যক্তি ইয়াসিন ভাটকাল কিনা। তারপর হবে চূড়ান্ত অপারেশন। এরপর স্পেশাল অপারেশন গ্রুপ ঠিক করে যে তারা ভাটকালের কাছে একজন রুগী হয়ে যাবে এবং তার আওয়াজ তারা রেকর্ড করবে। তারা সেই পরিকল্পনা অনুযায়ী রুগী সেজে যায় এবং আওয়াজ রেকর্ড করে এবং সেই আওয়াজ পাঠিয়ে দেওয়া হয় সরাসরি দিল্লিতে। তারপর তার ভয়েস ম্যাচ করা হয়। ইন্টেলিজেন্স ব্যুরো দীর্ঘদিন ধরেই তার ভয়েস রেকর্ড ট্র্যাক করছিল, সরাসরি মিলে যায় স্পেশাল অপারেশন গ্রুপের পাঠানো সেই ভয়েসের সঙ্গে। এরপর শুরু হয়ে যায় চূড়ান্ত অপারেশনের প্রস্তুতি। গার্ডেন ডায়াগনস্টিক সেন্টার এবং তার পাশে তার সাথেই চলে হচ্ছে গেস্ট হাউসের কাজ, এবং সে মাত্র কয়েকটি রুম গেস্ট হাউসে এবং পুরো সামনেটাই কিন্তু ডায়াগনস্টিক সেন্টার, এবং এটা সেফ করিডোর বলেই তারা ভেবেছিল এবং তার জন্যই কিন্তু সেখানে এসছেন। এবং প্রথম দিকে তারা যখন বেলা 2টো নাগাদ আসেন, অর্থাৎ 21 তারিখ 2টোর সময় এখানে আসেন, এসে সরাসরি এই কাউন্টারে আসেন এবং আসার পরেই তাদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হয় এবং আধার কার্ড চাওয়ার পরেই কিন্তু তারা আধার কার্ড তাদেরকে দেন এবং দেওয়ার পরে যেহেতু এখানে কম্পিউটারের সমস্যা ছিল বলে তারা কিন্তু সেই সময় তার জেরক্স করতে পারেননি এবং তারপরেই বলা হয় যে আপনারা দিয়ে দিন আমাদেরকে, আমরা জেরক্স করে এনে দেব। কিন্তু ততক্ষণে কিন্তু এই যে একটি ছোট খাতা, এই ছোট খাতারতেই কিন্তু নাম লেখা হয়েছিল দুজনে,
এবং একজন হচ্ছে আব্দুল মাফিন তাহা আর একজন মুসাবির হোসেন। এই দুজনের নাম এই খাতা, কিন্তু মূল রেজিস্টারে কিন্তু তাদের কোনো নাম লেখা হয়নি। এবং যাওয়ার আগে এই যে খাতায় যেখানে নাম লেখা ছিল সেই খাতার পৃষ্ঠা পর্যন্ত তারা ছিঁড়ে নিয়ে যায়। সমস্ত বিষয়টি কিন্তু এখানে থাকতেন কিছুক্ষণ, তারপরে থেকে বাইরে যেতেন, বাইরে খাওয়া দাওয়া করতেন এবং রাতে চলে এসেছিলেন এখানে, এবং পরের দিন রাত্রিবেলায় তারা কিন্তু এখান থেকে পালিয়ে চলে যান। কিন্তু ততক্ষণে কিন্তু হোটেল কর্মীরা তাদের কাছ থেকে কিন্তু কোনো রকমভাবে কোনো ডকুমেন্টস কিন্তু তারা নিতে পারেননি। এখানে সিসিটিভি লাগানো আছে, বাইরে একাধিক সিসিটিভি আছে এবং সমস্তটাই কিন্তু সিসিটিভিতে বন্দি রয়েছে, এবং সেই সমস্ত বিষয় নিয়েই তার কাছে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো যখন ওরা এসেছিল এখানে ঘটনাস্থলে, প্রথমে এসে তারা কী বলল? রুম লাগবে, রুম দেবেন? বললাম হ্যাঁ, আপনাদের পরিচয়পত্র আছে? বলে হ্যাঁ আছে। হ্যাঁ। তারা কোন ভাষায় কথা বলল? हिंदी थे। এসে কি বলল? रूम मिलेगा? बोला हाँ मिलेगा। कहाँ से आ रहे हैं? बोला हम लोग बेंगलोर से आ रहे हैं। তারপরে তাদের কাছ থেকে কোনো ডকুমেন্টস डॉक्यूमेंट्स चाहला, आधार कार्ड दिला, जेरक्स करते पारलाम ना। बोलो ताहले अपनी अब हमको दे दीजिए, हम एक आपको दे देंगे। बोला ठीक है। ওর হাতে দিয়েছি। তারপরে ও এসে কখন বেরিয়েছে, এসেছে গেছে, আর মাথা থেকে চলে গেছে এটা, যে ও জেরক্স আমাকে দেয়নি। আপনারা তো খাতায় তখন তো নামটা তো লিখবেন, খাতায় এই খাতা ছোটো খাতায় ও খাতাতে লিখি যে আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রি খাতে দিয়ে তারপরে সই করায়। হ্যাঁ, তো এটাই হচ্ছে, এটা আমার। তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার নেননি? না, কন্ট্যাক্ট নাম্বার আধার কার্ড দিলে ও জেরক্স করলো, ওই পাতাতেই লিখে নিই যে কন্ট্যাক্ট নাম্বারটা দিই। যে খাতায় নামটা লেখা ছিল সেই খাতার পেজ কোথায় গেল? ওই তো ছিঁড়ে নিয়ে চলে গেছে, আপনাকে তো দেখালাম। আপনারা এখানে থাকেন, তার মধ্যে কি করে ছিঁড়ে নিল? ও বোধহয় মিড নাইটে ছিঁড়েছে। এটা এই খাতাটা আমার কাছে থাকে, আবার আমি সঙ্গে নিয়ে এই টেবিলে রেখে দিই বা ওপরে টেবিলে রেখে দিই। হ্যাঁ, এটা তো শুধু অত গুরুত্বপূর্ণ না, আসল খাতা হলো এইটা, রেজিস্ট্রি খাতাটা। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজে কি দেখা যাচ্ছে? তারা ছিঁড়ে নেওয়ার ছবি দেখা যাচ্ছে? ছিঁড়ে নেওয়ার ছবিটা দেখা যাচ্ছে না, পয়সাও দেয়নি সেটাও দেখা যাচ্ছে না, আধার কার্ডটা আমি রিটার্ন দিয়েছি সেটা দেখা যাচ্ছে। অসম্ভব বিষয় যে আপনাদের যে সাইনবোর্ড রয়েছে সেই সাইনবোর্ডে কিন্তু একদম পরিষ্কার রয়েছে ডায়াগনস্টিক সেন্টার, এবং ছোট করে লেখা রয়েছে। হ্যাঁ, দুজনই একসাথে এসেছে, তার সাথে কেউ আসেনি? কেউ আসেনি। ওরা তো আরও অনেক গেস্ট হাউসে গিয়ে এখানে ঘুরে ঘুরে থেকেছে কলকাতা চত্বরে চারিদিকে। 21 তারিখ এখানে বেলা 2টো নাগাদ আসলো আপনি বললেন, তারপরে 22 তারিখ তারা কখন পালালেন? সন্ধ্যাবেলার পর থেকে আর দেখতে পাইনি ওকে আমি। সিসিটিভিতে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলার পরে এসেছে, এসে হাফ প্যান্ট পরে টুপি মাথায় দিয়ে করে, তারপরে কখন বেরিয়ে গেছে টুক করে, ব্যাস। সেটা সিসিটিভিতে দেখা যাচ্ছে না? হ্যাঁ, বেরিয়ে গেছে, দেখা যাচ্ছে কখন বেরিয়েছে, ব্যাস। তারপরে আর আসেনি, আর দেখা যায়নি। হোটেল কর্তৃপক্ষ কি করে ডকুমেন্টস ছাড়া থাকতে দিলেন, বা তারা তাদের চলে যাওয়ার পরে তারা কেন থানায় অভিযোগ জানালেন না? এখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। পাশাপাশি এই যে দুই জঙ্গি কিন্তু শুধু এই হোটেলের অর্থাৎ এই গেস্ট হাউসে থাকা নয়, এবং রাজ্যের একাধিক জায়গায় তারা দিন কাটিয়েছে। প্রায় 28 দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় তারা গিয়েছে। কখনো বা দার্জিলিং গন্তব্য হয়েছে, কখনো বা কলকাতার প্রায় 2টি হোটেলে তাদের গন্তব্য হয়েছে, বা 3টি হোটেলে গন্তব্য হয়েছে, কখনো বা দীঘা, এবং অবশেষে কিন্তু সেই দীঘা থেকে রাজ্য পুলিশের সহায়তায় কিন্তু গ্রেপ্তার করেছে এনআইএ, এবং গতকালই কিন্তু তাদেরকে কোর্টে তোলা হয়েছিল, এবং কোর্টে তুলে কিন্তু ট্রানজিট রিমান্ডে কিন্তু তাদেরকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে, এবং গতকাল রাত 9টা নাগাদ কড়া পুলিশি পাহারায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ব্যাঙ্গালোরে। এবং পাশাপাশি এই ঘটনা যেভাবে তদন্ত গতিপ্রকৃতি আগাচ্ছে, কোথা থেকে একাধিক গেজেট উদ্ধার হয়েছে, ইলেকট্রনিক্স গেজেট উদ্ধার হয়েছে, এছাড়া মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে, সমস্ত কিছু বাজেয়াপ্ত হয়েছে, এবং কোথা থেকে তারা এই লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড তারা তৈরি করলো, এবং সেটা কি এই রাজ্য থেকে তৈরি করেছিল না ব্যাঙ্গালোর যখন ঘটনা ঘটেছিল রামেশ্বরে সেই ক্যাফেতে, তার 11 দিন বাদে কিন্তু তারা কলকাতায় এসেছিল, এবং সেই 11 দিনের মধ্যে ওখান থেকে তৈরি হয়েছিল বা এখানে হয়েছে, সে বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করছিল, এবং কারা এই হোটেলের সন্ধান তাদেরকে দিয়েছিল সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই কিন্তু এনআইএ তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছে। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বঙ্গযোগ। 1 মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ হয়। এরপরই বেঙ্গালুরু থেকে পালিয়ে যায় 2 জঙ্গি। দক্ষিণের কয়েকটি রাজ্যে আত্মগোপন করে। ট্রেন বদলে বদলে কলকাতায় আসে 2 জঙ্গি। ভুয়ো পরিচয় কলকাতায় আত্মগোপন করে। সিসি ক্যামেরা এড়াতে টুপি ও মাস্ক ব্যবহার জঙ্গিদের। 21 মার্চ খিদিরপুরের লজে আশ্রয় নেয় তারা। 22 মার্চ সকালে হোটেল থেকে চলে যায় 2 জন। 28 মার্চ ইকবালপুর থেকে হাওড়া হয়ে
নিউ দীঘায় যায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে। গ্রেপ্তার করা হয় মুজাফির ও আব্দুলকে।